আমরা ক্লাস 7-এর তড়িৎ প্রবাহ সে সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। তড়িৎ প্রবাহ বলতে আমরা ইলেকট্রিক, অর্থাৎ তোমার বাড়িতে লাইট ফাইট জ্বালাও, পাখা চালাও, যে শক্তির সাহায্যে সেটাই তড়িৎ। এছাড়াও আর এক ধরনের তড়িৎ আছে, যেমন তুমি মাথার চুল আঁচড়াবার সময়, শুকনো চুল আঁচড়াবার সময় চিরুনির মধ্যে একটা তড়িৎ সৃষ্টি হয়। দুটো বেলুনে ঘষলে বা সোয়েটারের সঙ্গে বেলুন ঘষলে দুটো পদার্থের মধ্যেই তড়িৎ সৃষ্টি হয়। সেই তড়িৎটা একটু অন্যরকম, স্থির তড়িৎ, এক জায়গায় স্থির থাকে। ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে স্থির তড়িতের সৃষ্টি হয়। দুটো পদার্থকে ঘষলে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের মধ্যে ইলেকট্রন কণা প্রবেশ করে, দিয়ে দুটোর মধ্যে তড়িৎ সৃষ্টি হয়। সেটাকে স্থির তড়িৎ, ঘর্ষণ তড়িৎও বলা হয়। আর আমরা বাড়িতে যে ব্যবহার করি সেগুলো সাধারণত চলতড়িৎ। তো এই চলতড়িৎ এটাও আবার তুমি দেখবে তোমার টর্চ, ঘড়ি, তারপর ক্যালকুলেটর, এর মধ্যে যে ব্যাটারি ব্যবহার করা হয়, আমরা ব্যাটারি বলি চলতি কথায়, সেগুলো প্রকৃতপক্ষে সেল, অর্থাৎ ব্যাটারি কথাটা একটু অন্যরকম। আমরা টর্চে ব্যবহার করি সেটা সেল, একাধিক সেল ব্যবহার করি। তারপর কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হয় সেল, ক্যালকুলেটরের মধ্যে ব্যবহার করা হয় সেল। এগুলোকে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল বলে, বা ড্রাই সেল বলে, নির্জল, অর্থাৎ এর মধ্যে যে পদার্থটা থেকে তড়িৎ উৎপন্ন হয় সেগুলো নির্জল, অর্থাৎ লিকুইড কিছু ওর মধ্যে ভরা থাকে না। ড্রাই সেল বা প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল ইত্যাদি ইত্যাদি। আবার একাধিক সেলকে পরপর সাজিয়ে যখন আমরা ব্যবহার করি, ব্যাটারি ব্যবহার করে একাধিক সেল ব্যবহার করা হয়। আবার দেখবে টর্চের মধ্যে দুটো তিনটে, আমরা যেগুলো চলতি কথায় ব্যাটারি বলি, দুটো তিনটে, 3 ব্যাটারি, 4 ব্যাটারি ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাটারি যেটা বলি প্রকৃতপক্ষটা সেল, 3টে সেল, 4টে সেল, এই অনেকগুলো সেল যখন ব্যবহার করছি পরপর, তখন সেটাকে বলছি আমরা ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি মানে হলো একাধিক সেলের একটা সমবায়। আর একটা একটা করে যখন বলবো তখন আমরা সেটাকে ব্যাটারি বলবো না, বিজ্ঞানের ভাষায় সেটাকে সেল বলবো। সেটা ঘড়ির মধ্যেই হোক, বা টর্চের মধ্যেই হোক, বা রেডিওর মধ্যেই হোক। তো এগুলো বিভিন্ন রকম দেখতে হয়। যেমন হাতঘড়িতে, ইলেকট্রনিক্স হাতঘড়িতে যেগুলো ব্যবহার করে ছোট ছোট বোতামের মতো, এগুলোকে বোতাম সেল বলে। আবার বড় বড় গাড়িতে, ট্রাক বা বাসের মধ্যে স্টার্ট দেওয়ার জন্য খুব শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়, সেগুলোকে সেকেন্ডারি সেল বলা হয়। সমস্ত গাড়িতে স্টার্ট দেওয়ার জন্য, সেলফ স্টার্টের জন্য যে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলোকে সেকেন্ডারি সেল বলা হয়। তো এই তড়িৎ প্রবাহের সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজ করি। বিভিন্ন কাজ বলতে বিভিন্ন কাজে লাগে আমাদের। আলো দেয়, বিভিন্ন যন্ত্রপাতি চালাতে সাহায্য করে, তোমরা সেগুলো দেখে থাকবে। তো আলো দেয়, আমরা এখনকার যে বাল্বগুলো, রকম তুমি কিছু দেখতে পাও না, শুধু আলো দেখতে পাও। কিন্তু যে পুরনো বাল্বগুলো রয়েছে, পুরনো দিনের একটু লাল আলো দেয় যেগুলো, সেগুলো দেখবে যে একটা, এটা ধরো বাল্ব, চিত্রের দিকে তাকাও, এটা একটা কাঁচের ভিতরে বাল্ব। এখানে ছোট্ট ছোট দুটো তার দিয়ে একটা স্প্রিংয়ের মতো পেঁচানো একটা তার এর মধ্যে লাগানো থাকে। আমরা যখনই সুইচ দিই, সুইচ অন করি, তখন কি হয় না, এই স্প্রিংটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে একটা আলো বিকিরণ করে, চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। এই যে স্প্রিংয়ের ন্যায় যে গঠন বাল্বের ভিতরে ব্যবহার করা হয়, এটা টাংস্টেন দিয়ে তৈরি, ফিলামেন্ট বলা হয়, এটাকে বলা হয় ফিলামেন্ট। এই ফিলামেন্টটা উত্তপ্ত হয়েই আলো বিকিরণ করে। এটা হলো বাল্বের ফিলামেন্ট। তাহলে ফিলামেন্ট কি না, বাল্বের ভিতরে সরু স্প্রিংয়ের ন্যায় পেঁচানো যে তার, সূক্ষ্ম তার, যে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে, সেটাকে বলা হয় ফিলামেন্ট। তো তড়িতের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ছবি আঁকতে হয় আমাদেরকে। সেই ছবি আঁকতে গিয়ে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। তোমাদের বইতে চার্ট আকারে চিহ্নগুলো আছে, দেখবে যে সেল, তার চিহ্ন কি না এরকম। ব্যাটারির এই যে আমরা সেল বলছিলাম, আর একটা কথা বলে নিই, সেলের দুটো প্রান্ত থাকে, দুটো প্রান্তের মধ্যে একটাতে টুপির মতো অংশ লাগানো থাকে, সেখানে দেখবে একদিকে প্লাস লেখা আছে, একদিকে
মাইনাস লেখা আছে। আমরা এই দুই প্রান্তে তার জুড়ে এখানে যদি একটা বাল্ব লাগাই, এখানে একটা বাল্ব লাগালাম, ধরো এই বাল্বটা যেই জুড়ে দেবো দুটোর সঙ্গে এটা জ্বলে উঠবে। তো এইটাকে আমরা যখন বিজ্ঞানের ছবি আঁকি তখন বিভিন্ন চিহ্ন দিয়ে আঁকা হয়। সেই চিহ্নগুলো কি কি ব্যবহার করা হয় তোমাদেরকে একটু মনে রাখতে হবে। একটা সেল ব্যবহার করলে তখন চিহ্নটা এরকম, তোমাদের বইতে ছকের আকারে আছে দেখবে। একাধিক সেল তখন এটা সুইচ অফ আছে, এটা দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা একটু গ্যাপ আছে, ফাঁক আছে, ওটা তো একটা সুইচ অফ অবস্থা। সুইচ অন দুটো ঠেকে আছে বিন্দু দুটো, লক্ষ্য করো। হ্যাঁ, ঠিক তেমনি ফিলামেন্ট এরকম একটা পেঁচানো তার, এটাকে ফিলামেন্টের চিহ্ন ব্যবহার করা হয়। এই সমস্ত চিহ্ন দিয়ে ছবিগুলো আঁকা হয়। কোন ছবি না বর্তনী। এই যে বলছিলাম একটা সেল, তার দুই প্রান্ত থেকে তার দিয়ে এখানে আমরা একটা বাল্ব লাগিয়ে দিলাম, তাহলে এটা জ্বলে উঠবে। এই যে গোটা ঘটনাটা, বা সেল, তার, এখানে সুইচ আছে, ধরো সুইচ, বাল্ব, এই গোটা ব্যবস্থাটাকে বলা হয় বর্তনী। এই বর্তনীর ছবিটা আমরা যখন বিজ্ঞানের মতো করে আঁকবো, বাল্বও আঁকবো না, সেলও আঁকবো না, সুইচও আঁকবো না, সুইচ প্রকৃত যেমন সুইচের চেয়ার হয় সেরকম আঁকবো না, চিহ্ন দিয়ে আঁকবো। কীরকম একটা বর্তনী আঁকি, ধরো এটা হলো আমার একটা সেল, এই সেল থেকে দুই প্রান্ত থেকে দুটো তার চলে গেল, এখানে আমি একটা সুইচ দেব। সুইচটা কীরকম, এটা সুইচ, যেহেতু ফাঁক রাখলাম তাই সুইচ অফ অবস্থা। আচ্ছা, এখানে আমি কি দিচ্ছি, এখানে দিচ্ছি আমি একটা বাল্ব। বাল্বটা কেমন দেব, এটা হলো আমার বাল্ব। অর্থাৎ এই চিত্রটাকে আমরা বলছি একটা বর্তনী। এই সুইচ অফ আছে, সুইচটা অন হলেই বাল্বটা জ্বলে উঠবে। এই সুইচ অফ অবস্থায় বর্তনীটাকে বলবো আমরা মুক্ত বর্তনী। অর্থাৎ যেহেতু অফ আছে, যেই সুইচটা অন করে দেব এর দুটো ঠেকে যাবে, তখনই এটাকে বলবো যুক্ত বর্তনী। তাহলে বর্তনী দু রকম হতে পারে, মুক্ত বর্তনী এবং যুক্ত বর্তনী। সুইচ অফ অবস্থায় বর্তনীটাকে আমরা মুক্ত বর্তনী বলবো, সুইচ অন অবস্থায় বলবো যুক্ত বর্তনী। তাহলে বর্তনী আর কি, বর্তনী কি জিনিস না, সেল, তার, সুইচ, বাল্ব, এই সমগ্র ব্যবস্থাপনা, যার সাহায্যে বাল্বটাকে জ্বালানো যাবে, এই সমগ্র ব্যবস্থাটাকে বলছি বর্তনী। অর্থাৎ আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যারিং আছে, গোটা ওয়্যারিং, টিউবলাইট সহ তার, বাল্ব সব নিয়ে সবটাই একটা বর্তনী, চলতরিতের একটা বর্তনী। আমরা যখন সুইচ অন করে দিই সঙ্গে সঙ্গে বর্তনীটা যুক্ত বর্তনীতে পরিণত হয়। যেই অফ করে দিই সমস্ত সুইচগুলো, তখন বর্তনীটা মুক্ত বর্তনীতে পরিণত হয়। এখন বাড়ির যে কারেন্ট, সেগুলো যুক্ত করা হয় বাল্বের সঙ্গে সুইচের সঙ্গে বাল্ব বা পাখা কার সাহায্যে জয়েন করি, আমরা যুক্ত করি তারের সাহায্যে। তারগুলোর ভিতরে কি থাকে, বাইরে একটা রাবারের প্রলেপ দেওয়া থাকে যাতে আমরা শক না খাই, আর ভিতরে থাকে কিন্তু তামা, অ্যালুমিনিয়ামেও তার হয়। তো এই যে তামা, অ্যালুমিনিয়াম, এই ধরনের কিছু কিছু ধাতব পদার্থ যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, সেই পদার্থগুলোকে বলা হয় সুপরিবাহী পদার্থ। যার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় সুপরিবাহী। এবং যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় কুপরিবাহী। যেমন ধরো কাঠ, শুকনো কাঠ, অবশ্যই জল থাকা চলবে না, শুকনো কাঠ, প্লাস্টিক, পিভিসি ইত্যাদি ইত্যাদি। তারের উপরে যে আবরণ দেওয়া থাকে, যে প্লাস্টিক দেওয়া থাকে, সেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। চিনেমাটির পাত্র ইত্যাদি, ওইগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না বলে ওটা কুপরিবাহী। এবং যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাদেরকে সুপরিবাহী। সুপরিবাহী আবার বিভিন্ন রকম আছে, তার মধ্যে তামা খুব ভালো পরিবাহী, তাই তামার তারটাকেই ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামও তাই, অ্যালুমিনিয়াম দেখবে রাস্তার তারগুলো সব অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। হ্যাঁ, তড়িৎ প্রবাহের ফল, তড়িৎ প্রবাহ একটা চুম্বকের ক্ষেত্রে আমরা যেমন চুম্বকের চারপাশে চুম্বকের একটা নির্দিষ্ট জায়গা জুড়ে চুম্বকের শক্তি বিস্তৃত থাকে, যেটাকে চুম্বক ক্ষেত্র বলি, ঠিক তেমনি ইলেকট্রিক যে তার, যে পরিবাহী প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে ধরো এর মধ্যে, এই তারের চারদিকেও একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এর কিন্তু প্রভাবটা বিস্তার থাকে। ওই জন্য তারের কাছাকাছি হাত গেলেই, বা আমরা কাছাকাছি যদি কোনো কিছু নিয়ে যাই তার মধ্যে শক খাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ন্যাকের উন্মুক্ত তার, যার বাইরে পিভিসি নেই,
তার কাছাকাছি যাওয়াটা বিপজ্জনক। ছোঁয়া তো বিপজ্জনক বটেই, কাছাকাছি যাওয়াটাও বিপজ্জনক। তার কারণ তার চারপাশ জুড়ে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কিন্তু এর শক্তিটা বিস্তৃত থাকে, সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। সেটা একটা পরীক্ষা করলে বোঝা যাবে। আমরা যে চুম্বক শলাকার কথা জেনেছি, একটা চুম্বক শলাকা এরকম রেখে একটা চুম্বক শলাকা রাখা আছে, ধরো এখানে এই চুম্বক শলাকার উপর দিয়ে একটা একটু উপরে টাচ না করে আমরা যদি একটা তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে কোনো একটা সেল লাগিয়ে তার মধ্যে যুক্ত একটা বর্তনী তৈরি করে দিই এবং তড়িৎ পাঠাই, তাহলে দেখব এই চুম্বকটা এইখানে সুইচ অফ ছিল, ধরো সুইচ অন করলাম, সুইচ অন করা মাত্র এই যে চুম্বকটা ছিল, চুম্বক শলাকা ছিল, সেটা কিন্তু ঘুরে যাবে, অর্থাৎ এর মধ্যে একটা বিশেষ ক্রিয়া সৃষ্টি হবে। স্বাভাবিক অবস্থায় যখন সুইচ অফ ছিল সেখানে স্থির ছিল, উত্তর দক্ষিণে মুখ করে আছে, যেই এর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘুরতে শুরু করবে, অর্থাৎ এটা ওদিকে এটা এদিকে বিক্ষেপ ঘটবে। এই যে বিক্ষেপ ঘটছে তার কারণে কে বিক্ষেপ ঘটাচ্ছে কে না তড়িৎ প্রবাহ। টাচ নেই অথচ ঘুরছে কেন? অর্থাৎ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিন্তু আমরা এটাকে রেখেছি, অর্থাৎ এর নির্দিষ্ট জায়গা জুড়ে এর প্রভাবটা বিস্তৃত আছে। সেটাই এই পরীক্ষা থেকে প্রমাণ হয়, তড়িৎ ক্ষেত্রের উপরে চুম্বকের ক্রিয়া। তো আমরা কৃত্রিম উপায়ে তড়িৎ প্রবাহের সাহায্যে বিভিন্ন রকম যেমন কাজ করি, তেমনি কৃত্রিম উপায়ে তড়িতের সাহায্যে চুম্বকে পরিণত করতে পারি। আমরা চুম্বক পড়তে গিয়ে দেখেছি একটা কাঁচা লোহা, অর্থাৎ একটা পেরেক, লোহার পেরেকে যদি তামার তার জড়িয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়। অবশ্যই মনে রাখবে এই তড়িৎ প্রবাহ কিন্তু আমরা সেলের সাহায্যে করব, ব্যাটারির সাহায্যে। বাড়িতে ছোট ছোট যে পেন্সিল ব্যাটারি টর্চে ব্যবহার করা হয় সেই সেল, বাড়ির ইলেকট্রিক বোর্ডে থাকা তড়িতের সাহায্যে নয়। এই পরীক্ষাগুলো সবসময় ব্যাটারির সাহায্যে করা হয়। তাহলে তামার তার জড়িয়ে আমরা যদি একটা ব্যাটারি অর্থাৎ সেলের দুই প্রান্তে তারটাকে যুক্ত করে দিই, তাহলে এই পেরেকটার মধ্যে সাময়িকভাবে চুম্বকের শক্তি তৈরি হবে, যেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক। এই তড়িৎ চুম্বক যেটা তৈরি হলো, এই তড়িৎ চুম্বকের বিভিন্ন ব্যবহার আছে। তোমার বাড়ির পাখা বলো, টিভির ভিতরে বলো, স্পিকারে, লাউড স্পিকারে, ফ্রিজের দরজা, কলিং বেল ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা তড়িৎ চুম্বকের ব্যবহার দেখেছি। তো এই তড়িৎ চুম্বক এর মধ্যে যে শক্তি, সেই শক্তিটা বাড়ানো বা কমানো যায়। বাড়ানো যায় কিভাবে না, এই যে কাঁচা লোহার উপরে অর্থাৎ এই যে পেরেকটার উপরে যে তারের পাক জড়ানো আছে, এই পাক সংখ্যা বৃদ্ধি করলে এর মধ্যে যে চুম্বক তৈরি হয়েছে, যেটা তার যে শক্তি সেটা বৃদ্ধি পাবে। আবার এই যে একটা সেল দিয়েছিলাম, এখানে যদি আমি আরও 2-3টে সেল বাড়িয়ে দিই বা 2টো সেল করে দিই, তাহলেও কিন্তু এর মধ্যে শক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়, আবার তারের পাক সংখ্যা বৃদ্ধি করেও চুম্বকের শক্তি বাড়ানো যায়। এলইডি, লাইট এমিটিং ডায়োড, এখনকার যে বাল্বগুলো সেগুলো সবই এলইডি ব্যবহার করা হয়। এলইডি ব্যবহার করার উদ্দেশ্য হলো, প্রথম কথা দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ফিলামেন্টযুক্ত যে বাল্বের কথা দেখছিলাম, এই ফিলামেন্টযুক্ত বাল্বে প্রচুর তড়িৎ প্রবাহ লাগে এটাকে উত্তপ্ত করতে, তবে আলো বিকিরণ করে। বা সিএফএল যেগুলো ব্যবহার করতাম সেগুলোতেও তুলনায় বেশি তড়িৎ শক্তি লাগে। কিন্তু এলইডি যে বাল্ব, এলইডি বাল্বে এরকম কোনো ফিলামেন্ট না থাকার কারণে খুব অল্প পরিমাণে তড়িৎ প্রবাহের সাহায্যে খুব বেশি আলো দেয়। ওই জন্য তড়িৎ সাশ্রয়ের জন্য আমরা বর্তমানে এলইডি ব্যবহার করি। এলইডি শুধু তাই না, আর একটা বিশেষ কারণ আছে, এই ফিলামেন্টগুলো বারবার উত্তপ্ত হয় আবার ঠান্ডা হয়, অর্থাৎ প্রসারিত হয় সংকুচিত হয়, প্রসারিত হয় সংকুচিত হয়। ওই জন্য দ্রুত কেটে যায়, ফিলামেন্টগুলো ছিঁড়ে যায় বা ক্ষয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায় উত্তপ্ত হয়ে। ফলে দীর্ঘদিন বাল্বটা কিন্তু যায় না, বেশি দিন থাকে না, টেকে না। এলইডির যে স্থায়িত্ব সেটা অনেক বেশি। এই সমস্ত বাল্ব সিএফএল বা ফিলামেন্টযুক্ত বাল্বের তুলনায় অনেক বেশি। প্রায় একটা ভালো এলইডি প্রায় 20 বছর পর্যন্ত চলে যেতে পারে। তাই এই দীর্ঘস্থায়ী ব্যবহার এবং তড়িৎ সাশ্রয়ের জন্য এলইডির ব্যবহার দিন দিন বাড়ছে। এছাড়া তড়িৎ প্রবাহের ফলে আমরা বাড়িতে বিভিন্ন যন্ত্র ব্যবহার করি যেগুলোতে তাপ উৎপন্ন হয়। তড়িৎ প্রবাহের ফলে তাপ, যে
পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়, সেই পরিবাহীটাকে তড়িৎ উত্তপ্ত করে। এবং সেই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করি, যেমন ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার ইত্যাদি। এর মধ্যে নাইক্রোম তার থাকে, নাইক্রোম তার ব্যবহার করা। এগুলো নাইক্রোম তারের রোধ বলতে বাধা দেওয়ার ক্ষমতা বেশি। যত বেশি বাধাপ্রাপ্ত হবে তড়িৎ, তত বেশি তাপ উৎপন্ন হবে। তাই যে ক্ষেত্রে আমাদের তাপ দরকার, সেই সমস্ত যন্ত্রে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ইলেকট্রিক আয়রন, সেখানেও নাইক্রোম তার থাকে। নাইক্রোম তারের মধ্যে তড়িৎ বাধাপ্রাপ্ত হয় এবং ওটা উত্তপ্ত হয়। তার সঙ্গে একটা ধাতব প্লেট লাগানো থাকে, যে উত্তপ্ত হয় সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা জামা প্যান্ট ইত্যাদি ইত্যাদি আয়রন করি। এরকম আবার এই তড়িৎ প্রবাহের ফলে তাপ সৃষ্টি হয়, সেটাকে কাজে লাগিয়ে বাড়িতে আমরা ব্যবহার করি একটা ফিউজ তার। ফিউজ তার বলতে দেখবে তোমার প্রত্যেকটা বোর্ডে, ইলেকট্রিক বোর্ডে একটা ছোট্ট সার্কিট আছে, যেখানে সূক্ষ্ম একটা তার, একটা এরকম এইখানে একটা পিন, এখানে একটা পিন, এই দুটো পিনের মধ্যে একটা সরু তার লাগানো থাকে। এটাই ফিউজ তার। সাধারণত লেড আর টিনের একটা সংকর ধাতু ব্যবহার করা হয় ফিউজ তারে। এতে কি হয়, এই তোমার বাড়ির যে মেন সুইচ, সেই মেন সুইচে দেখবে চিনেমাটির কতগুলো বিশেষ টপ লাগানো আছে, সেইগুলোর মধ্যে এই ফিউজ তারটা থাকে। রাস্তার যে ইলেকট্রিক পোল, সেখান থেকে যখন কারেন্ট ঢোকে, সেটা যদি কোনো কারণে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ তোমার বাড়িতে ঢুকতে চেষ্টা করে, তখন এই সূক্ষ্ম তারটা উত্তপ্ত হবে এবং গলে যাবে এবং কেটে যাবে। কেটে যাওয়ার ফলে কি হবে, তোমার বাড়িতে আর কারেন্টটা প্রবেশ করলো না। ফলে কেন প্রবেশ না করলে সমস্যাটা কি হতো, যদি বেশি পরিমাণে তড়িৎ ঢুকে যায় তোমার বাড়ির মধ্যে, বেশি পরিমাণে বলতে যে ক্ষমতা আছে তারগুলো বা বিভিন্ন সুইচ বা ইলেকট্রিক যন্ত্রপাতির যে নির্দিষ্ট ধারণ ক্ষমতা, তার থেকে বেশি পরিমাণে প্রবাহ ঢুকে পড়লে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি পুড়ে যাওয়ার সম্ভাবনা, উত্তপ্ত হয়ে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই নির্দিষ্ট পরিমাণে যতটা তোমার প্রয়োজন, ঠিক সেই পরিমাণে কারেন্ট যাতে ঢুকতে পারে, তারগুলো ঠিক সেরকম বৈশিষ্ট্য করা হয়। ফিউজ তারের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে গলনাঙ্ক কম এবং রোধ বেশি। গলনাঙ্ক কম বলতে খুব অল্প তাপেই গলে যাবে এবং রোধ অর্থাৎ বাধা দেওয়ার ক্ষমতা বেশি, যার ফলে উত্তপ্ত হয় এবং গলে যায়। বেশি তড়িৎ প্রবাহ হলেই গলে যায়। গলে গেলে এই তারটা কাটলো ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির যে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি, সেগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এটাই হলো ফিউজ তারের ব্যবহার। তো এখন যে সারা পৃথিবী তড়িৎ নির্ভর, অর্থাৎ সমস্ত কলকারখানা থেকে তোমার বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি সবটাই ইলেকট্রিক নির্ভর হয়ে যাচ্ছে দিন দিন। এবং অতিরিক্ত লোকসংখ্যা, জনবিস্ফোরণ, প্রচুর মানুষ, সেই পরিমাণে শক্তির ব্যবহার দিন দিন, এই ধরনের যে শক্তি, তার ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। এটাকে আমরা শক্তির সংকট বলছি। শুধু তাই না, এই ইলেকট্রিক তৈরি করার জন্য ব্যবহার করা হয় কি, ব্যবহার করা হয় খনিজ তেল, না হয় কয়লা, কোনো কিছু পুড়িয়ে। তাপবিদ্যুৎটাই সব থেকে বেশি ব্যবহার হয়, যার জন্য শক্তি সংকট, জনবিস্ফোরণ, মানুষের সংখ্যা বেড়ে যাওয়া, মানুষের শৌখিনতা এবং আধুনিক যন্ত্রপাতি ইলেকট্রিক নির্ভর হয়ে যাওয়ার কারণে শক্তির কিন্তু একটা সংকট চলে আসছে। এই সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিজ্ঞান, পৃথিবীর সমস্ত দেশের বিজ্ঞানী এবং বিজ্ঞান নানান রকম চিন্তাভাবনার মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে। এবং তাদের যে ধ্যান ধারণা, সেখানে একটা মেসেজ, একটা বার্তা পরিষ্কার, যে আগামী দিনে যদি আমরা এই তেল পোড়ানো, কয়লা পুড়িয়ে যে শক্তি, যে বিদ্যুৎ, সেটাকে যদি এইভাবে ব্যবহার করতে থাকি, তাহলে খুব বেশি দিন আমরা এই শক্তির যোগান দিতে পারবো না। আগামী দিনে তেল ফুরিয়ে যাবে, কয়লাও এক সময় ফোরাবে, তখন আমাদেরকে কিন্তু শক্তির সংকটের একটা ভয়াবহ রূপ আমাদেরকে দেখতে হতে পারে। তাই সেই দিন যাতে আমাদেরকে না দেখতে হয়, এখন থেকে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল, কয়লা, এইগুলোর ব্যবহারটাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কম করতে পারি,
তাহলে আরও বেশি দিন ধরে সেটা সঞ্চিত থাকবে। তাহলে কি করে কমাবো? না, আমাদেরকে এমন কিছু শক্তি উৎস ব্যবহার করতে হবে যেগুলো আমরা এতদিন তুলনামূলকভাবে ব্যবহার করিনি বা করলেও খুব কম। সেগুলোকে বলা হচ্ছে যে অপ্রচলিত শক্তি উৎস। যেমন বাতাসের শক্তি, বায়ু প্রবাহের শক্তি, যেটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না। সূর্য থেকে যে শক্তি আসে, সূর্যের আলোর মধ্যে প্রচুর শক্তি অপচয় হয় প্রতিদিন। সেই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি। ঠিক একইভাবে সমুদ্রের স্রোতের মধ্যে যে শক্তি, পরিবেশে বিভিন্ন যে জৈব পদার্থ পচে যে গ্যাস তৈরি হয় তার মধ্যে থাকা যে শক্তি, এইগুলো অপ্রচলিত শক্তি উৎস। এই শক্তি উৎসকে যদি আমরা ব্যবহার করি তাহলে শক্তির সংকটের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং তার জন্যই এখন সোলার প্লেট অর্থাৎ সৌরকোষ ব্যবহার করা হয়। রাস্তায় দেখবে বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইটের ক্ষেত্রেও সোলার প্লেট ব্যবহার করা হয়। তোমরা অনেক ক্যালকুলেটর দেখেছো, সেখানে সোলার এনার্জিকে ব্যবহার করা হয়। এখন আধুনিক চিন্তাভাবনার সঙ্গে বিভিন্ন অফিস, বিভিন্ন স্কুল কলেজ, সেখানে সোলার প্যানেল লাগানো হচ্ছে, যাতে সেই স্কুল কলেজ বা সেই অফিস বাড়ির সমস্ত ইলেকট্রিকের চাহিদা আমরা সৌরশক্তি থেকে তৈরি করতে পারি, অর্থাৎ সৌর বিদ্যুৎ তৈরি করতে পারি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎও এখন তৈরি হচ্ছে। জৈব জ্বালানি বা জৈব যে সমস্ত গ্যাস, সেগুলোকে ব্যবহার করে আমরা বায়ো গ্যাস থেকেও তড়িৎ তৈরি করছি বিভিন্নভাবে। এই অপ্রচলিত শক্তি উৎসগুলোকে আস্তে আস্তে বৃদ্ধি করা হচ্ছে। কিসের জন্য? না, দুটো সুফল আছে। এক হলো পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পাবো। জীবাশ্ম জ্বালানি পোড়ালেই প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত হয়, প্রচুর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি উৎপন্ন হয়। সেগুলোর হাত থেকে আমরা যেমন রক্ষা পাবো, ঠিক একইভাবে জীবাশ্ম জ্বালানিটা কিছুটা সঞ্চিত হবে, আরও দীর্ঘদিন আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, যদিও অপ্রচলিত শক্তি উৎসকে ব্যবহার করতে পারি। তাই পরিবেশ বান্ধব এবং অপ্রচলিত শক্তি উৎসের যে ব্যবহার, সেটা আমাদেরকে বাড়াতে হবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার তুলনায় কমাতে হবে। তবেই শক্তির সংকটের হাত থেকে আমরা রক্ষা পাবো। তো তোমাদের যদি প্রশ্ন হয় যে পরিবেশ বাঁচাতে বা শক্তির সংকটের হাত থেকে রক্ষা পেতে তুমি কি ব্যবস্থার সুপারিশ করবে? সরাসরি তোমাকে প্রশ্ন করা হলো না কি করা হতে পারে, তুমি কি, তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে শক্তির সংকটের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে, তুমি কি উপায় বাদলাবে, অর্থাৎ কিভাবে করতে বলবে? প্রথম কথা, 1 নম্বর হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। বন্ধ করা সম্ভব নয়, বন্ধ করলে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। তো জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। 2, অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার দিন দিন বাড়িয়ে চলা। এই দুটো পথ, এই দুটোকে যদি আমরা প্যারালালভাবে করতে পারি তাহলে শক্তি সংকটের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং অবশ্যই তার সাথে সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের সমস্ত কিছুর সংকটের সামনে। তাই জনসংখ্যা, পৃথিবীর যে জনবিস্ফোরণ, সেটাকে নিয়ন্ত্রণও আমাদেরকে করতে হবে। তো এই বিষয় সংক্ষিপ্ত আলোচনা, তড়িৎ প্রবাহ এবং তার সঙ্গে যে বিষয়গুলো তোমাদের বইতে আছে, বইটা একটু নজর দিয়ে পড়ো। তার সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করলাম, এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো তৈরি করো। আমরা নেক্সট ভিডিওতে পরের বিষয় নিয়ে আসবো।